ক্লাস 9-এর 6 নম্বর চ্যাপ্টার সামান্তরিকের ধর্ম। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি মেনলি উপপাদ্য আছে, ঠিক আছে, উপপাদ্যের ক্ষেত্রে এবং কিছু প্রয়োগ অনুসিদ্ধান্ত এইসব রয়েছে। এবার আমরা এই ভিডিওতে যেটা জানবো, বিভিন্ন ধরনের যে চতুর্ভুজগুলো আছে, যেটা আমরা ক্লাস 7 থেকে মেনলি শিখছি, সেই চতুর্ভুজগুলো এখনও বাচ্চাদের মধ্যে কিছু ডাউট থেকে যায়। যখন আমরা স্থানাঙ্ক জ্যামিতি 4 নম্বর চ্যাপ্টার করেছি, সেক্ষেত্রেও দেখেছি কিছু কিছু জন যেগুলোই বলেছিল যে আয়তক্ষেত্র প্রমাণ করতে হবে বা সামান্তরিক প্রমাণ করতে হবে, সেই সামান্তরিক প্রমাণ করার সময় আমরা কোন কোন বাহুগুলোকে সমান দেখাবো বা কর্ণগুলোকে সমান দেখাবো কি না, এটা একটা তোমাদের মধ্যে কনফিউশন ছিল। তাই আমি আগে এই চতুর্ভুজের বিভিন্ন রকম প্রকারভেদটা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করছি। দেখো, প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আমরা চতুর্ভুজের প্রকারভেদ বললাম। চতুর্ভুজের প্রকারভেদে আমরা দেখতেই পাচ্ছি যে এই যে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের চতুর্ভুজ। চতুর্ভুজ তাহলে বলতে কি বুঝবো না, চতুর্ভুজ, চতুর কথাটাতে মানেই বুঝতে পারছো চারটি থাকবে, ভুজ মানে হচ্ছে বাহু, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকেই বলবে চতুর্ভুজ। সেটা দেখো, চারটি বাহুর কিন্তু কোনো ডেসক্রিপশন দেওয়া নেই যে বাহুগুলো কীরকম হবে। বাহুগুলোর রকম ভেদে চতুর্ভুজগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। সুতরাং আমরা এখানে দেখব যে কিভাবে চেঞ্জটা হচ্ছে, ঠিক আছে। প্রথমে চতুর্ভুজ থেকে আমি যদি এদিকে আসি, চতুর্ভুজটা থেকে এদিকে আসছি, সেক্ষেত্রে দেখো, যদি এই যে বিপরীত জোড়া বাহুগুলো যদি সমান্তরাল হয়, মানে এই বাহুটার সাথে এই বাহুটা যদি সমান্তরাল হয়, বাকি দুটো বাহু সম্পর্কে কিন্তু কিচ্ছু বলা নেই যে কি হবে বা কিছু, শুধু জেনে রাখো এক জোড়া বিপরীত বাহু, সেটা এক জোড়াও হতে পারে, আমি ছবিটা এইদিকে এঁকেছি বলে এই দু জোড়াগুলো, না হলে এদিকেও হতে পারতো। তাহলে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলেই সেটা হয়ে যাবে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, সেটার ক্ষেত্রে কি বললাম, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, বাকিগুলোর কথা কিন্তু কিছু বলা নেই, ঠিক আছে। নেক্সট দেখো, এই জোড়াটা সমান্তরাল হলো, যদি এই দুটো বাহু জোড়াও সমান্তরাল হয়ে যায়, মানে এই জোড়াটা তো সমান্তরাল থাকবেই, এই জোড়াটা তো সমান্তরাল থাকবেই, সঙ্গে যদি এই বাহু জোড়াগুলোও সমান্তরাল হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে সামান্তরিক। মানে আমি বলতে পারি, যদি চতুর্ভুজ থেকে ডেফিনেশনটা বলবো কি, যে চতুর্ভুজের বিপরীত জোড়া বাহুগুলো সমান্তরাল তাকেই বলবো সামান্তরিক। তাহলে এখানে থেকে যদি আমি বলি, কি বলবো, এর তো অলরেডি এই দুটো বাহু সমান্তরাল রয়েছে, এর সাথে এই দুটো বাহুকে আমরা জানি তির্যক বাহু বলে, তাহলে এই তির্যক বাহুগুলোও যদি সমান্তরাল হয়ে যায়, তির্যক বাহু দুটি যদি সমান্তরাল হয়ে যায়, তাহলে সেটা সামান্তরিক হয়ে যাবে, ঠিক আছে। আমি চতুর্ভুজ থেকেও ডেফিনেশন বলে দিলাম, ট্রাপিজিয়াম থেকেও ডেফিনেশন বললাম। তীর চিহ্নটা যেহেতু ট্রাপিজিয়াম থেকে দেওয়া আছে, তাই শুধু তির্যক বাহু দুটি সমান্তরাল দেখালাম। যদি চতুর্ভুজ থেকে এখানে তীর চিহ্ন দেওয়া থাকে, তাহলে বলবো বিপরীত জোড়া বিপরীত বাহুগুলো সমান্তরাল, ঠিক আছে। এবার এটাতে দেখো, যদি এই তির্যক বাহু দুটো তো সমান্তরাল বলা হলো, কিন্তু এটার ক্ষেত্রে যদি সমান্তরাল না হয়, এ তো সমান্তরাল নয়, সমান্তরাল না হয়ে যদি এই দুটো সমান হয়ে যায়, সমান্তরাল হতেও পারে নাও হতে পারে, যদি এই দুটো সমান হয়ে যায়, মানে এই দুটো সমান্তরাল আর এই দুটো যদি সমান হয়, তির্যক বাহু দুটো যদি সমান হয়, সেক্ষেত্রে এটাকে বলা হবে, যেহেতু এই দুটো বাহু সমান্তরাল সুতরাং ট্রাপিজিয়াম, আর যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এটাকে বলা হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, ঠিক আছে। সেক্ষেত্রে কি বললাম, ট্রাপিজিয়াম থেকে আসলে বলবো যে তির্যক বাহু দুটি সমান, যেহেতু এই তীর চিহ্নটা ট্রাপিজিয়াম থেকে আছে, বাহু দুটি সমান। আর যদি আমি চতুর্ভুজ থেকে আসি, তাহলে এটা এই ডেফিনেশনটাও বলতে হবে প্লাস এটাও, তাহলে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং তির্যক বাহু দুটি সমান, তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলবো, ঠিক আছে। এবার দেখো, এবার সামান্তরিকের থেকে আবার দুটো, মানে এইটা কিভাবে আসছে দেখো, সামান্তরিকের ক্ষেত্রে যদি এই যে কোনো একটা কোণ যদি সমকোণ হয়ে যায়, যে কোনো একটা কোণ, তাহলে বাকি কোণগুলোও কিন্তু সমকোণ। তাহলে যে কোনো একটা কোণ সমকোণ হয়ে গেলেই এই
এই যে সামান্তরিকটা সেটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি হলো না একটি কোণ সমকোণ হলো। কার একটি কোণ সমকোণ? দেখো ডেফিনেশন কিন্তু আলাদা। ডেফিনেশনটা কীরকম? সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তাকে আয়তক্ষেত্র বলবে। কিন্তু চতুর্ভুজ থেকে যদি বলি, চতুর্ভুজ থেকে বললে দেখো একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, এখানে তির্যক বাহু দুটোও সমান্তরাল, তাহলে এই দুটোকে একসাথে টানলে কি বলবো? যে চতুর্ভুজের বিপরীত জোড়া বাহুগুলো সমান্তরাল এবং একটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। ঠিক আছে, তাহলে ডেফিনেশনটা দুটোকেই টানলাম। যে চতুর্ভুজের বিপরীত জোড়া, এখানে এক জোড়া ছিল, এখানে তির্যক বাহু দুটো সমান্তরাল, তাহলে বিপরীত জোড়া বাহুগুলো সমান্তরাল এবং একটি কোণ সমকোণ তাকেই বলবো আয়তক্ষেত্র। এটাকেও টেনে নিয়ে এসছি। ঠিক আছে, এবার সামান্তরিকের ক্ষেত্রে আরেকটা দেখো, এটা থেকে যদি আমি এখানে আসতে চাই যে এই সামান্তরিকের প্রত্যেকটা এই যে বাহুগুলো রয়েছে প্রত্যেকটা বাহুই যদি সমান হয়, সেক্ষেত্রে এই দুটো বাহু সমান হলেই অটোমেটিক্যালি এই দুটো বাহু সমান হবে। আর এই দুটো বাহুকে আমরা জানি সন্নিহিত বাহু বলা হয়। সুতরাং যদি আমি লিখি যে এক জোড়া সন্নিহিত বাহু সমান, সন্নিহিত বাহু সমান, বাহু সমান হলে এটা হয়ে যাবে কি? এটা হবে রম্বস। তাহলে যদি আমি চতুর্ভুজ থেকে আসি, দেখো কি বলবো? চতুর্ভুজ থেকে আসলে বিপরীত জোড়া বাহুগুলো সমান্তরাল হচ্ছে, সঙ্গে কি হচ্ছে? সঙ্গে হচ্ছে সন্নিহিত দুটো বাহুও সমান। বা আমি বলতে পারি যে চতুর্ভুজে সমস্ত বাহুগুলো, চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং বিপরীত জোড়া বাহুগুলোর সমান্তরাল তাকেই বলবো রম্বস। যে চতুর্ভুজের বিপরীত জোড়া বাহুগুলি সমান্তরাল এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলবো রম্বস। এবার আয়তক্ষেত্র থেকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই যে এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায়, সেক্ষেত্রে আমরা পাবো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় না এই চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয়, একটা কোণ 90 ডিগ্রি হয়, বিপরীত জোড়া বাহুগুলো সমান্তরাল হয়। ঠিক আছে, তাহলে এতগুলো বৈশিষ্ট্য। রম্বস থেকে যদি আসি, রম্বস থেকে তাহলে কি বলবো না একটা কোণ সমকোণ হলেই দেখো রম্বস, এই বর্গক্ষেত্র হয়ে যাবে। সুতরাং যে রম্বসের একটি কোণ সমকোণ তাকেই বলবো বর্গক্ষেত্র। আয়তক্ষেত্র থেকে যদি আসি, বলবো এক জোড়া সন্নিহিত বাহু সমান হলে, সন্নিহিত বাহু সমান হলে তাকেই বলবো আমরা বর্গক্ষেত্র। মানে যে আয়তক্ষেত্রের এক জোড়া সন্নিহিত বাহু সমান। এবার দেখো চতুর্ভুজ থেকে আমরা যদি এদিকে আসি, সেক্ষেত্রে কি হবে? চতুর্ভুজ থেকে এদিকে আসলে চতুর্ভুজের যদি দুটো সন্নিহিত বাহু, এই দুটো সন্নিহিত বাহু সমান, আবার এই দুটো সন্নিহিত বাহু সমান, তাহলে এটা কি হবে? এটা হবে কাইট। তাহলে আমি কি বলবো? কাইট। তাহলে এক জোড়া সন্নিহিত বাহু, এক জোড়া সন্নিহিত বাহু সমান, বাহুর দৈর্ঘ্য সমান আর কি, সেটাই লেখা হচ্ছে বাহু সমান, এবং অন্য জোড়া সন্নিহিত বাহু সমান, সেক্ষেত্রে এটা হচ্ছে কাইট। এখান থেকে যখনই আমি রম্বসে আসতে চাইবো, যে কাইটের চারটে বাহুর দৈর্ঘ্য সমান, সেটাই হচ্ছে রম্বস। তাহলে এক্ষেত্রে চারটি বাহুই সমান। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখো দুটো জিনিস, কুব্জ চতুর্ভুজ আর অকুব্জ চতুর্ভুজ। এখানে আমরা যে চতুর্ভুজগুলো দেখলাম সবগুলোই কুব্জ চতুর্ভুজ। কীরকম? কুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে যাদের কর্ণগুলো চতুর্ভুজের ভেতরে থাকবে সেটাই হচ্ছে কুব্জ চতুর্ভুজ। অকুব্জ চতুর্ভুজটা দেখো, এখানে যদি আমি এসি কর্ণটা নিই, দেখো কর্ণটা কি হচ্ছে? এই চতুর্ভুজের বাইরে অবস্থিত, সুতরাং এটাকে বলা হবে অকুব্জ চতুর্ভুজ। এটা একটু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই হলো চতুর্ভুজের 14। বইতে দেখো উপপাদ্য 14-এ এরকমভাবে লেখা আছে। আমি আগে উপপাদ্যের যে চারটে অংশ হয় সেই চারটে অংশ সম্পর্কে বলবো, তারপর তোমাদের মেন উপপাদ্যটা সম্পর্কে বলবো। তোমরা ক্লাস 9-এ প্রথম উপপাদ্য করছো, উপপাদ্য 14, ক্লাস 9-এর প্রথম উপপাদ্য। আগে তোমরা উপপাদ্য করেছো এবং সেখানে দেখেছো যে উপপাদ্যের চারটি অংশ, যারা দেখোনি তারা একবার দেখে নাও। সেটা হচ্ছে সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন বলতে কি বোঝায়? দেখো যে 14 নম্বর উপপাদ্যটা রয়েছে সেটা ধরে আমি বোঝাচ্ছি। এখানে সাধারণ উপপাদ্য বলা হচ্ছে কেন সেটাও বলে দিচ্ছি। এখানে দেখো বলছে কোনো সামান্তরিকের
কোনো সামান্তরিক বলতে যে কোনো সামান্তরিককে বোঝায়, যে কোনো সামান্তরিকের কথা বলেছে, মানে সেটা সাধারণ সমস্ত সামান্তরিকের কথা বলেছে। তাহলে যেটা আমাদের বইতে দেওয়া থাকে, যে এই স্টেটমেন্টটা দেওয়া আছে যে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি, এই স্টেটমেন্টগুলো প্রমাণ করতে হবে, এইগুলো তাহলে কি হচ্ছে আমার সাধারণ নির্বাচন। যে কোনো সামান্তরিকের কথা বলা আছে, যে কোনো সামান্তরিকের জন্য এটা প্রযোজ্য। ঠিক আছে, নেক্সট দেখো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনের 3টে পার্ট। বিশেষ নির্বাচনটা কি কি 3টে পার্ট দেখে নাও। 3টে পার্টের মধ্যে প্রথমটা হচ্ছে চিত্র, মানে ছবিটা আঁকবো আমরা। সাধারণ নির্বাচন পড়ে ছবি আঁকবো এবং ছবিতে নাম দেব। তারপর 2 নম্বর পার্ট হচ্ছে প্রদত্ত, মানে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা কি কি জানতে পারছি সেটা হচ্ছে প্রদত্ত। 3 নম্বর পার্ট হচ্ছে প্রামাণ্য, মানে যেই স্টেটমেন্টটা বা বিবৃতিটা দেওয়া আছে সেই বিবৃতি পড়ে আমাকে কি প্রমাণ করতে হবে সেটা। তাহলে বিশেষ নির্বাচনের 3টে পার্ট বললাম, চিত্র, প্রদত্ত, প্রামাণ্য। এবার তোমাদের এখানে একটা কথা বলি, অনেক সময় হয় যে উপপাদ্যগুলো আমরা প্রমাণটা মনে নেই, সেক্ষেত্রেও আমরা কিন্তু সাধারণ নির্বাচনটা দেখে বিশেষ নির্বাচনটা করে ফেলতে পারবো। দেখবে তোমাদের এই 14 নম্বর উপপাদ্য দেখে আমি বুঝিয়ে দেব। ছবিটা তোমরা খুব সহজেই আঁকতে পারবে এবং যেটা বলে দেওয়া আছে সেই বিবৃতি থেকে আমরা প্রদত্ত এবং প্রামাণ্য লিখে নিতে পারি। সুতরাং যদি কেউ প্রমাণটা নাও পারো, সেক্ষেত্রে সাধারণ নির্বাচন এবং বিশেষ নির্বাচন এই দুটো পোর্শন লিখে আসলেও কিন্তু নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, আর তোমাদের বোর্ড এক্সাম যখন মাধ্যমিকে দেবে তখনও দেখবে এক্সট্রা বলে কিছু থাকে, মানে 3 নম্বরের প্রশ্ন থাকে উপপাদ্য রিলেটেড, সেখানেও কিন্তু এরকম এই পার্টটা করে আসবে। সেক্ষেত্রে তোমাদের একটা এক্সট্রা নাম্বার দেওয়া থাকে, যেহেতু পার্ট বাই পার্ট মার্কিং থাকে। আচ্ছা, নেক্সট দেখো 3 নম্বর স্টেপ হচ্ছে অঙ্কন। অঙ্কনটা 95% তোমার উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কন আছে এবং 5% উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কনটা থাকে না। মানে এই যে প্রদত্ত দেওয়া আছে সেখান থেকে প্রমাণ করার জন্য আমাকে বাড়তি কিছু এঁকে নিতে হয়, সেই স্টেপটাই হচ্ছে অঙ্কন। সেটা বললাম অপশনাল, থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তো বেশিরভাগ ক্ষেত্রে থাকে। তো এই অঙ্কন স্টেপটা আমাদের মনে রাখতে হবে, বা অনেক সময় দেখবে আমরা দেখলেও বুঝতে পারি যে এটা করলে এটা করতে পারবো। নেক্সট স্টেপ যেটা ইম্পর্টেন্ট স্টেপ সেটা হচ্ছে প্রমাণ। আমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রমাণটা করতে হবে। তো আমি দেখবে বেশিরভাগ উপপাদ্য করানোর ক্ষেত্রে যে উপপাদ্যগুলো একটা স্টেপেই হয়ে যাচ্ছে সেগুলোতে অসুবিধে নেই, না হলে স্টেপ বাই স্টেপ মনে রাখি। স্টেপ 1, 2, 3 এইভাবে আমি যতগুলো হবে সেগুলো বলে দেব, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধে হবে। তো দেখো এবার 14 নম্বর উপপাদ্য। 14 নম্বর উপপাদ্যের যে সাধারণ নির্বাচন সেটা হলো এটা, সাধারণ নির্বাচন বলে লিখে নিয়েছি। দেখো কি বলা আছে, এবার যা বলা থাকবে পড়ার পর সঙ্গে সঙ্গে আমরা সেইভাবে একটু এঁকে নেব। দেখো বলছে কোনো সামান্তরিকের, তাহলে আমরা প্রথমে একটা সামান্তরিক এঁকে নেব এবং নাম দিয়ে নেব। এটা থেকে আমি চিত্রটা আঁকছি, বিশেষ নির্বাচন শুরু করছি, প্রথম পার্ট চিত্র আঁকতে হবে, সেই চিত্রটা আমি আঁকছি। তাহলে আমি যেটা করেছি দেখো, কোনো সামান্তরিকের বলা আছে তাই প্রথমে আমি সামান্তরিকটা এঁকে নিয়েছি। এবার বলেছে প্রতিটি কর্ণ সামান্তরিককে 2টি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। প্রতিটি কর্ণ, এই 3টে যে পার্ট বলেছে এগুলো হচ্ছে প্রামাণ্য। ঠিক আছে, প্রতিটি কর্ণ বলেছে সেজন্য আমি একটা কর্ণ টেনেছি, পরেরটা অনুরূপভাবে বলে দিলেই হবে। তাই এই কর্ণটা আমি টেনে নিয়েছি। তাহলে প্রতিটি কর্ণ সামান্তরিককে 2টি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। লক্ষ্য করো, এই যে ABCD একটা সামান্তরিক এঁকেছি, এসি কর্ণ টেনেছি, এই যে বলেছে কর্ণ টেনেছি, তাহলে সামান্তরিকে 2টি সর্বসম ত্রিভুজ, মানে এই যে ABC একটা ত্রিভুজ হয়েছে আর ADC আরেকটা ত্রিভুজ হয়েছে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই ADC আর ABC ত্রিভুজ দুটো সর্বসম। প্রথমটাতে বলছে। দ্বিতীয়টাতে দেখো বলছে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। বিপরীত বাহু বলতে কি বোঝায়, এই AB বাহুর বিপরীত বাহু কে, এটা CD বাহু। বিপরীত বাহুগুলো সমান মানে ABর সাথে CDকে সমান দেখাবো। আরও এক জোড়া বিপরীত বাহু আছে দেখো, ADর সাথে BCকে সমান দেখাবো। তাহলে 2 নম্বর পয়েন্টে প্রমাণ কি করতে হবে, AB সমান CD আর BC সমান AD। ঠিক আছে, 3 নম্বরে প্রমাণ করতে হবে দেখো বিপরীত কোণগুলি মানে সমান। বিপরীত কোণ বলতে এই কোণটা সমান এই কোণটা, মানে ABC কোণ সমান ADC কোণ দেখাতে হবে। আর কি দেখাতে হবে, এই বড় কোণটা মানে BAD কোণ সমান হচ্ছে এই BCD কোণ। এটা আমাকে দেখাতে হবে যে এটা
সমান হচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে আমি চিত্রটা এঁকে নিয়েছি। এবার আমি কি করব, চিত্রটা থেকে প্রদত্ত এবং প্রামাণ্য লিখব। এই যে বিবৃতিটা দেওয়া আছে এখানে দেখো, এটা হচ্ছে প্রদত্ত সামান্তরিকটার কথা, আর এই তিনটে আমার প্রামাণ্য। তাহলে লেখার সময় কিভাবে লিখব, চিত্র তো হলো, আমরা এবার লিখব প্রদত্ত, মানে যা বইতে দেওয়া আছে। কি, এবার দেখো সাধারণ নির্বাচন থেকে যখন বিশেষ নির্বাচন করবে তখন একটা জিনিস খেয়াল রেখো, সেটা হচ্ছে এখানে যে কোনো সামান্তরিকের কথা বলা আছে, কিন্তু আমরা এখানে কি সামান্তরিক নিচ্ছি, একটা স্পেসিফিক সামান্তরিক নিচ্ছি যেটার নাম হচ্ছে এবিসিডি। তাই ওখানে লিখে নিতে হবে যে ধরি এবিসিডি একটি সামান্তরিক, ঠিক আছে। এবার দেখো এবিসিডি সামান্তরিক হলে আমরা কি বলতে পারবো, বিপরীত জোড়া বাহুগুলো সমান্তরাল। ঠিক আছে, যেহেতু সমানটা প্রমাণ করতে হবে তাই সমান সমান্তরাল বলবো না, শুধু ধরে নেব যে বিপরীত জোড়া বাহুগুলো সমান্তরাল। যেরকম আমরা আগে একটা ভিডিওতে সমান্তরিকটা সম্পর্কে চতুর্ভুজের প্রকারভেদ বলেছিলাম, সেখানে সামান্তরিক সম্পর্কে বলেছিলাম। তো এখানে লিখছে অর্থাৎ বিপরীত জোড়া বাহু মানে এবির সাথে সিডি সমান্তরাল, অর্থাৎ এবি এটা সমান্তরাল চিহ্ন, তোমরা সবাই জানো এবি সমান্তরাল সিডি। আরেকটা কি পাচ্ছি, এবং আরেকটা কি পাচ্ছি না, বিসি সমান্তরাল হচ্ছে এডি, বিসি সমান্তরাল এডি। ঠিক আছে, এই হলো আমার প্রদত্ত। এবার কি বিশেষ নির্বাচনের আরেকটা স্টেপ হচ্ছে প্রামাণ্য। প্রামাণ্য মানে কি, মানে যেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথম দেখো 3টে পয়েন্ট করে 3টে প্রমাণ দিয়েছে, সুতরাং আমি 3টে পয়েন্ট করে নেব। প্রতিটি কর্ণ সামান্তরিককে 2টি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। সুতরাং এখানে তুমি কর্ণটা একবার মেনশন করে দিলে ভালো, তাই আমরা এখানে লিখে নেব যে এটা তো হলো এটা, এবং বা পূর্ণচ্ছেদ দিয়ে দিলাম এসি ওই সামান্তরিকের একটি কর্ণ। এটা লিখে নিলে তাহলে আমার পুরোটা কমপ্লিট হচ্ছে, সামান্তরিকের একটি কর্ণ। ঠিক আছে, কর্ণটা বলে দিলাম। তাহলে 2টি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এসি কর্ণটা দেখো 2টো ত্রিভুজ করেছে, একটা হচ্ছে এবিসি ত্রিভুজ আর একটা এডিসি ত্রিভুজ। তাহলে আমাকে কি দেখাতে হবে, ত্রিভুজ এবিসি সর্বসম, তোমরা সর্বসম চিহ্ন জানো, ক্লাস 8-এ পড়েছো, এডিসি। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট কি বলছে দেখো, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। বিপরীত বাহুগুলো মানে কি, একটু আগেই বললাম এবি সমান ডিসি হবে, এবি সমান ডিসি, এবং আর দুটো বাহু বিসি সমান এডি, বিসি সমান হচ্ছে এডি। 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্টে কি প্রমাণ করতে হবে, বিপরীত কোণগুলি মানে সমান। বিপরীত কোণগুলো মানে আমি একটু আগেই দেখালাম, বি কোণের সাথে ডি কোণ, এ কোণের সাথে সি কোণকে সমান হতে হবে। তাহলে এ বি সি কোণ সমান হচ্ছে এ ডি সি কোণ, এবং বি এ ডি কোণ সমান হচ্ছে বিসি ডি কোণ। তাহলে 3টে আমি পেয়ে যাচ্ছি যে কী কী প্রমাণ করতে হবে। নেক্সট স্টেপ দেখো অঙ্কন। এই উপপাদ্যের ক্ষেত্রে কোনো অঙ্কন করতে লাগবে না, সুতরাং এই যে বললাম তোমাদের বলেছিলাম যে কিছু উপপাদ্য থাকে যাদের অঙ্কন লাগে না, এটা তার মধ্যে একটা। দেখো এবার হচ্ছে আমাদের প্রমাণ স্টেপ। প্রমাণ স্টেপগুলো দেখো, এখানে স্টেপ 1-এ এটা প্রমাণ করব, স্টেপ 2-তে এটা, স্টেপ 3-তে এটা, কারণ এখানে পার্ট করেই বলা আছে। সুতরাং আমি যে বলেছিলাম প্রমাণে তোমাদের স্টেপগুলো বলে দেব, এটা আলাদা করে বলার আর কিছু নেই। প্রথম প্রমাণটা করব যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি। তাহলে এটা প্রমাণ করার জন্য তোমরা জানো সর্বসমতার 3টে সূত্র রয়েছে, সেই সূত্রগুলোকে ফলো করব। তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এদের মধ্যে আমাকে 3টে জিনিস দেখাতে হয়, তোমরা জানো। আমি 3টেকে পয়েন্ট করে নেব এবিসি করে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। যে 3টে ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে হলে আমাকে 3টে জিনিস সমান দেখাতে হয়, কোণ, অ্যাঙ্গেল, বাহু দিয়ে, তোমরা জানো এটা। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা প্রথমেই যেটা করতে পারবো সেটা হচ্ছে এটা, যে এবি আর সিডি তো বলেছে সমান্তরাল, সুতরাং দেখো এই এবি সমান্তরাল ডিসি, এসি যদি ভেদক হয় তাহলে এই কোণ সমান আমরা এই কোণ লিখতে পারি,
একান্তর কোণ, তাহলে ওটা লিখে নিচ্ছি। দেখো কোণ এসিডি, কোণ এসিডি সমান হচ্ছে একান্তর, একান্তর কোন কোনটা নিচ্ছি, এই বিএসি কোণ, বিএসি কোণ। কারণ কি না, যেহেতু এবি সমান্তরাল সিডি এবং এসি ভেদক। লক্ষ্য করো, তোমরা আগেও দেখেছো এই ব্র্যাকেটের পোর্শনগুলো লেখা কিন্তু খুব জরুরি। একান্তর কোণটা কেন হলো না, এই দুটো সমান্তরাল এবং এটা ভেদক হচ্ছে বলেই একান্তর কোণটা সমান হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো বিতে একই রকমভাবে ওই দুটোকেই যদি সমান সমান্তরাল দেখাই, তার উল্টোগুলোকে, এইগুলো তো সমান্তরাল হয়েছে, এবার এডি সমান্তরাল বিসি এবং এসি ছেদক, তখন এই কোণ সমান এই কোণ হয়ে যাবে, তাই তো। তাহলে ওটা লিখে নিচ্ছি যে কোণ ডিএসি কোণ সমান একান্তর কোণ, এই কোণটার সাথে কোণ এটা সমান, তাহলে বিসি এ কোণ, বিসি এ কোণ। একই রকমভাবে লিখব, যেহেতু এডি সমান্তরাল বিসি এবং এসি, ছেদকও লিখতে পারো, ছেদক বা ভেদক হচ্ছে। আর এসি বাহুটা দেখো দুজনেরই রয়েছে, তাহলে এসি সাধারণ বাহু। দেখো তিনটে কন্ডিশন হয়ে গেল। তিনটে কন্ডিশন হলে আমরা বলতে পারি কি, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি। এবার সর্বসমতার কোন সূত্রটা নিয়েছো সেটা লক্ষ্য করো। সর্বসমতার দেখো দুটো কোণ একটা বাহু, তাহলে এ এস শর্তানুসারে, শর্তানুসারে ওই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। তাহলে প্রথম প্রমাণ ছিল দেখো ত্রিভুজ দুটো সর্বসম, তাই আমরা ত্রিভুজ দুটো সর্বসম পেয়ে গেছি, ঠিক আছে। 2 নম্বর প্রমাণ বা 2 নম্বর স্টেপ, যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম, সুতরাং আমরা বলতেই পারি সর্বসম হলে কি হয়, সর্বসম হলে এই যে কোণটা দুটো সমান হয়েছে এটার সাথে এটা, তাহলে এই দুটো কোণের বিপরীত বাহুগুলোও সমান হয়। এই কোণের বিপরীত বাহু এটা আর এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে বিসির সাথে এডি সমান। তাহলে ওইভাবে একই রকম দেখো এই কোণের সাথে এই কোণ সমান হয়েছিল, সেক্ষেত্রে এই কোণের বিপরীত বাহু মানে সিডি আর এই কোণের বিপরীত বাহু মানে এবি, তাহলে অনুরূপ বাহুগুলোও সমান হয়। সেক্ষেত্রে আমার 2 নম্বরে যেটা রয়েছে যে এবি সমান ডিসি এবং বিসি সমান এডি। কেন হলো না, সর্বসম ত্রিভুজের লিখব, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু হলে সমান হয়, ত্রিভুজের অনুরূপ বাহু, ঠিক আছে। এই হলো 2 নম্বর প্রমাণ, খুবই সহজ। মেন ব্যাপার হচ্ছে এই 3টে পয়েন্ট খুঁজে বের করা। এরপর দেখো 3 নম্বর যে স্টেপটা, সেটা হচ্ছে কোণগুলোকে সমান দেখাতে হবে। প্রথম দুটো কোণ তো অবশ্যই সমান হয়ে যাচ্ছে। দেখো এই এসি বাহুর বিপরীত দিকে এই কোণটাও রয়েছে, এই কোণটাও রয়েছে, সুতরাং এটা অনুরূপ কোণ সর্বসম ত্রিভুজের, সুতরাং এই দুটো সমান। তাহলে ওটা আমি আগে লিখে নিচ্ছি, কোণ এবিসি সমান হচ্ছে কোণ এডিসি, কারণ হিসেবে লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, ঠিক আছে। নেক্সট দেখো যেটা আমাকে দেখাতে হবে, এই পুরো কোণটা সঙ্গে এই কোণটা সমান। তাহলে আমরা কি পেয়েছি, এই কোণের সাথে এই কোণ সমান পেয়েছি, সেটা একবার লিখে নেব। আবার আমরা পেয়েছি কি, কোণ বিএসি, কোণ বিএসি এর সাথে কোণ এসিডি, কোণ বিএসি সমান হচ্ছে কোণ এসিডি এবং দেখো এই কোণটার সাথে এই কোণটা সমান পেয়েছি আর এই কোণটার সাথে এই কোণটা সমান পেয়েছি, তাহলে ডিএসি কোণের সাথে আমি পেয়েছি এসিবি কোণ, ডিএসি কোণ সমান পেয়েছি এসিবি কোণ। এবার লক্ষ্য করো এই দুটোকে যদি আমি যোগ করি, বিএসি কোণ প্লাস ডিএসি কোণ, অতএব কোণ বিএসি প্লাস কোণ ডিএসি এটা সমান, তাহলে ডান দিকটাও যোগ হয়ে যাবে, কোণ এসিডি প্লাস কোণ এসিবি। এবার লক্ষ্য করো বিএসি আর ডিএসি মানে বিএসি কোণ প্লাস ডিএসি কোণ, এই দুটো যোগ করলেই আমাদের বড় কোণটা হচ্ছে, তাহলে ডিএবি কোণ, তাহলে এদিকটা আমার হচ্ছে অতএব ডিএবি কোণ। উল্টো দিকটা আমরা পাবো এই কোণ প্লাস এই কোণ মানে এই পুরো বড় কোণ মানে ডিসিবি কোণ,
তাহলে এটাই হচ্ছে DCB কোণ। দেখো তাহলে দুটো কোণই সমান পেয়ে গেলাম, এইটা কোণটা সমান পেয়েছি, এই কোণটাও সমান পেয়েছি, অতএব প্রমাণিত। তিনটে কন্ডিশনিং, তিনটে যে পার্ট ছিল সেই তিনটে পার্টই আমি প্রমাণ করে দেখালাম। এটা পুরোটা লেখা হলে আমাদের উপপাদ্য শেষ হচ্ছে। নেক্সট উপপাদ্য আমি তোমাদের 15 দাগটা দেখাচ্ছি। অলরেডি আমরা উপপাদ্য 14 করেছি এবং ওখানে যে উপপাদ্যের 4টে স্টেপস, সেই 4টে স্টেপস সম্পর্কে জেনেছি। প্রথম সাধারণ নির্বাচন, দেন বিশেষ নির্বাচন। এবার ওটা একটু দেখে নিও, তাহলে এগুলো বুঝতে আর একটু সুবিধে হবে। চিত্র, প্রদত্ত প্রামাণ্য, আর অঙ্কন এবং প্রমাণ। তাহলে এটার ক্ষেত্রে উপপাদ্য 15-এর ক্ষেত্রে যেটা সাধারণ নির্বাচন সেটা দেওয়া আছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা প্রথম কী কাজ, বিশেষ নির্বাচন লিখতে হলে চিত্রটা আগে আঁকতে হবে। তাই ছবিটা আমরা এঁকে নেব, যেহেতু সামান্তরিকের কথা বলা আছে সুতরাং ABCD একটা সামান্তরিক আগে এঁকে নেব, ঠিক আছে। দেন কী করব, দেখো বলেছে কর্ণদ্বয়, সুতরাং AC আর BD দুটো কর্ণ এঁকে নেব। দেন আমাকে কি প্রমাণ করতে হবে, এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে ACটা BDকে সমান দুভাগে ভাগ করছে আর BDটা ACকে সমান দুভাগে ভাগ করছে। অর্থাৎ আমাকে কি বের করতে হবে, AO সমান হচ্ছে OC আর BO সমান হচ্ছে OD, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা ছবি এঁকে নেব। ছবি আঁকার পর আমরা যেটা লিখব সেটা হচ্ছে প্রদত্ত কি, এখানে সামান্তরিকের কর্ণদ্বয় বলে দেওয়া আছে, সুতরাং আমি ধরে নেব। আগের উপপাদ্যেই বলেছিলাম ধরি কথাটা গুরুত্বপূর্ণ। ধরি ABCD একটি সামান্তরিক, এবার দেখো AC আর BD দুটো কর্ণ, সেক্ষেত্রে লিখব AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে বলবো, কারণ সমদ্বিখণ্ডিত করেছে এটা আমাকে প্রমাণ করতে হবে, ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এবার প্রামাণ্যটা কীরকম, প্রামাণ্যটা হচ্ছে এটাই যে AC বললাম BDকে সমান দুভাগে ভাগ করেছে আর BD ACকে সমান দুভাগে ভাগ করেছে, মানে কি প্রমাণ করতে হবে, AO সমান OC হবে এবং BO সমান হচ্ছে OD। তাহলেই বলতে পারবো যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। এই উপপাদ্যের ক্ষেত্রে 3 নম্বর যে স্টেপ অঙ্কন সেটা নেই, সুতরাং একেবারে সরাসরি প্রমাণে যাব। প্রমাণের ক্ষেত্রে আমি বলেছিলাম স্টেপ বাই স্টেপ প্রমাণ করব। স্টেপ 1-এ আমি যেটা মনে রাখবো সেটা হচ্ছে এটা, যে এই যে ত্রিভুজ AOD এটার সাথে ঠিক উল্টো দিকে যে ত্রিভুজটা আছে BOC সেটাকে সর্বসম প্রমাণ করব। তাহলে প্রথম স্টেপ কি না, AOD সর্বসম BOC ত্রিভুজ, ঠিক আছে। তো সর্বসম প্রমাণ করার জন্য আমরা যেটা দেখি, AOD ত্রিভুজ ও ত্রিভুজ BOC এর মধ্যে আমাকে 3টে জিনিস দেখাতে হবে। তাই আমি 1, 2, 3 করে নিচ্ছি। আমরা সর্বসমতার নিয়ম জানি এবং যেটা তোমাদের বলেছি যে এই পয়েন্টটা করে নিলে ভুলটা কম হবে। আগের উপপাদ্যেও আমি পয়েন্ট করে দেখিয়েছি, সেখানে 1, 2 দেওয়া ছিল, 1, 2, 3 দেওয়া ছিল, তাই আমি ABC লিখেছিলাম। দেখো এই AOD ত্রিভুজের ক্ষেত্রে AD সমান্তরাল হচ্ছে BC, আর যদি আমি ACকে ছেদক ধরে নিই তাহলে এই জেড কোণ আমরা বলে থাকি যে একান্তর কোণ হয়, সুতরাং এই দুটো কোণ আমাদের সমান হবে। তাই প্রথমেই আমি লিখে নিচ্ছি যে কী কোণ পাচ্ছি, দেখো CAD কোণ সমান কি পাচ্ছি, একান্তর কোণ CAD এর সাথে কোনটা সমান, ACB কোণ, ACB। এবার একটা জিনিস লক্ষ্য করো কি না, এই ত্রিভুজ AOD এর কিন্তু CAD কোণটা নেই, কি কোণ আছে, OAD কোণ। সুতরাং অর্থাৎ দিয়ে আমি একটু লিখে নেব, অর্থাৎ এই CADর জায়গায় লিখব OAD সমান কোণ OCB,
ওসি বি। ঠিক আছে, এটা কেন লিখলাম বোঝা গেছে, কারণ ত্রিভুজ এওডি এবং বিওসির কথা বলছি, পুরো কোণটা তো নেই, সুতরাং এটা লিখে নেব। আর কারণ হিসেবে কি বলবে, যেহেতু এই লাইনটা আমরা প্রমাণ করে দেখিয়েছি, সেহেতু কারণ হিসেবে বলবে, এটা আমি নিচে দেখাচ্ছি, দেখো, যেহেতু এডি সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন জানো, এডি সমান্তরাল বিসি এবং কে ছেদক, এসি ছেদক। এসি ছেদক, একটা জিনিস মনে রাখো, এই স্টেপগুলো কিন্তু দেখাতে হবে না, লেখার সময় লিখতে হবে না, এটা মনে রাখার জন্য বলেছি, সুতরাং এটা তোমরা মনে রাখবে, সাইডে এই কথাটা লিখে নেবে। 2 নম্বরে দেখো, এই দুটো কোণ আমার সমান হবে, কারণ কি এই দুটো কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ এবং দুটো ত্রিভুজেই রয়েছে, সুতরাং কোণ এ ও ডি সমান কি পাবো, বিপ্রতীপ কোণ, কোণটার নাম হচ্ছে কোণ বিওসি। ঠিক আছে, এই দুটো কোণ সমান হয়ে গেল। নেক্সট 3 নম্বর পয়েন্ট দেখাবো, দেখো, এটা যেহেতু এবিসিডি একটা সামান্তরিক বলে দেওয়া আছে, সুতরাং বিপরীত জোড়া বাহুগুলো সমান, তাহলে আমি দেখাতে পারি যে এডি সমান হচ্ছে বিসি। কী লিখব, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু, বিপরীত বাহু জোড়া আমরা জানি সমান, তাহলে 3টে কন্ডিশন পেয়ে গেছি। অতএব ত্রিভুজ এ ও ডি সর্বসম হচ্ছে ত্রিভুজ বিওসি। কি শর্তানুসারে, সর্বসমতার এ এস শর্তানুসারে, দুটো অ্যাঙ্গেল একটা বাহু, এই শর্তানুসারে ত্রিভুজটা সর্বসম। তাহলে আমার স্টেপ 1 কমপ্লিট। এবার এই বাহুগুলো সমান দেখানোর জন্য স্টেপ 2 কি, স্টেপ 2 দেখো খুব সহজেই পেয়ে যাব, যেটা প্রমাণ করতে বলেছে সেটা হচ্ছে আমার স্টেপ 2। সেটা কীরকম, ত্রিভুজ দুটো যেহেতু সর্বসম, সুতরাং আমরা কি জানি যে কোণগুলো সমান হয় সেই কোণগুলোর বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে এই কোণ দুটো সমান, সুতরাং এই কোণের বিপরীত বাহুকে ওডি আর এই কোণের বিপরীত বাহু ওবি, এরা সমান হয়ে যাচ্ছে। একই রকমভাবে এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, সুতরাং অবভিয়াসলি এই কোণের সাথে এই কোণ সমান, এই কোণের বিপরীত বাহু ওসি আর এই কোণের বিপরীত বাহু ওএ, তাহলে আমরা বলে নিতে পারছি অতএব এও সমান ওসি এবং বিও সমান হচ্ছে ওডি। এটা কি লিখব কারণ হিসেবে, না সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, বিও সমান ওডি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, এই হলো আমাদের প্রমাণ। দেখো, প্রামাণ্যতে ছিল এ সমান ওসি এবং বিও সমান ওডি প্রমাণ করতে হবে, এটাই আমরা প্রমাণ করলাম। সুতরাং খুবই সহজ প্রমাণ, প্রথমেই ত্রিভুজ দুটোকে সর্বসম দেখিয়ে দেবে, স্টেপ 2তে আমার প্রমাণটা এসে যাবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের যে উপপাদ্য 16 সেটা দেখাবো।